শপিং করতে এসেছে নিধি। ঘড়িতে সময় বিকেল ৫টা। ইনায়াকে সে জোর করলেও আসেনি, তার টিউশন আছে। একা একা বোরিং লাগছে নিধির। কিছু কেনাকাটা করে থার্ড ফ্লোরে কফি শপে আসে। কিছুক্ষণ বসে থেকে যেই না উঠবে তখনই তার চোখ পড়ে সামনে বসা ফাহাদের ওপর। তার সাথে বসা অত্যন্ত সুন্দরী শাড়ি পরা একটা রমণী। তারা কিছু একটা বিষয় নিয়ে গভীর আলোচনা করছে। নিধি ব্যাগ থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলল। গার্লফ্রেন্ড নিয়ে কফি শপে ঘুরে বেড়ায় আর মেয়ে দেখলে ফ্লার্ট করে। দেখাবো মজা এই মেয়রকে। নিধি কথাটা বলে ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে নেয়। আচমকা ফাহাদের চোখ পড়ে নিধির দিকে। সে বসা থেকে উঠে নিধি তা লক্ষ্য করতেই ঝটপট উঠে পড়ে। নিধি ফাহাদকে ফেস করতে চায় না, ফাহাদও কম যায় না। নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কেমন আছো নিধি? শপিং করতে এসেছিলে বুঝি? দেখতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ফাহাদের প্রশ্নের প্রেক্ষিতে নিধি তেতে গিয়ে জবাব দেয়। ফাহাদ বিরক্ত হয় প্রচুর। এই মেয়ে যে তাকে 4 আনারও দাম দেয় না। অবশ্য তার দায় ফাহাদের। সে নিজেই নিধিকে এমন হতে বাধ্য করেছে। ফাহাদের সাথের মেয়েটা ততক্ষণে তাদের কাছে চলে আসে। ফাহাদ নিধিকে দেখে আলতো হেসে বলে, লুক তিলক, শি ইজ নিধি নাভানের বোন। সত্যি? তিলক অবাক হয়। সে খুশি মনে নিধির দিকে হাত বাড়ায়। নিধি আপাদমস্তক তিলককে দেখে নেয়। স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে শাড়ি পরে আছে মেয়েটি। নিধির কিছুটা রাগ হয়। সে গম্ভীর মুখে তিলকের সাথে হাত মিলায়। অতঃপর গম্ভীর স্বরে বলে, আমি আসছি ফাহাদ ভাইয়া, গুরুত্বপূর্ণ কাজ আছে একটা। কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় নিধি। হাতে তার ভ্যানিলা ফ্লেভারের কোন আইসক্রিম। আজকে গাড়ি আনেনি নিধি। প্রায় সময় সে একা একা রিক্সা করে ঘোরে। নিধি একটা রিক্সায় বসে। ইনায়ের জন্য কিছু কাপড় কিনেছে সে। সেগুলো দিয়ে বাড়িতে যাবে নিধি। কিছু দূর যেতেই নিধি খেয়াল করে একটা গাড়ি তাদের পেছন পেছন আসছে। নিধি খেয়াল করতেই দেখতে পায় গাড়িটা ফাহাদের। নাক মুখ কুঁচকালো সে। এই লোক আবার তাকে ভাও দেওয়ার চেষ্টা করছে। নিধি এবার তাকে সহজে পাত্তা দিলে তো। গলির মোড়ে রিক্সা থামতেই ভাড়া মিটিয়ে নিধি সামনে এগোয়। বাকি রাস্তা হেঁটেই যাবে সে। কিছু দূর যেতেই নিধি দেখে ফাহাদ তার পেছন পেছন আসছে। নিধি উল্টো ঘুরে ফাহাদের দিকে এগিয়ে যায়। কোনো ম্যানার নেই নাকি মেয়র সাহেব? এইভাবে একটা সাধারণ মেয়ের পিছু করছেন? বিষয়টা দৃষ্টিকটু লাগছে আমার কাছে। হাতে হাত রেখে শক্ত স্বরে বলে ওঠে নিধি। ফাহাদ আমতা আমতা করে বলে, মানে? দেখলাম গাড়ি আনোনি, তাই ভাবলাম একটু খেয়াল রাখি, এই আর কি। নিধি এবার তেতে ওঠে আর এক কদম এগিয়ে বাসখাই গলায় বলে, খেয়াল রাখার জন্য আমার ফ্যামিলি আছে, আপনারা তো টেনশন করতে হবে না। ফাহাদ অন্যদিকে তাকিয়ে চ উচ্চারণ করে উঠল। অতঃপর নিধির দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে একটু ভালো ব্যবহার করে কথা বলতে পারো না? সবার সাথে তো ঠিকই থাকো, আমি সামনে এলেই মেজাজ দেখাও। কারণটা আপনি নিজেই তৈরি করে দিয়েছেন। নিধির কথায় ফাহাদ স্মৃতিচারণ করে 2 বছর আগের। তখন নিধির সাথে ফাহাদের টুকটাক এফবি মেসেঞ্জারে কথা হতো। নিধি ভাইয়ের মতোই ফাহাদকে সম্মান করত। বিপত্তি সৃষ্টি হয় হঠাৎ করেই। ফাহাদ নিধির সাথে ফ্লার্ট করা শুরু করে। নিধি প্রচুর বিরক্ত হয় এতে। ফাহাদকে বুঝেও কোনো লাভ হয় না। ঝামেলা তখন আরও জোরালো হয় যখন ফাহাদ নিধিকে তার সাথে রিলেশনে যাবার অফার করে। নিজের থেকেও 13 বছরের বড় ফাহাদের এমন সাহস দেখে 17 বছর বয়সী নিধি তখন তেতে উঠেছিল। ইচ্ছে মতো ঝেড়েছিল ফাহাদকে। সে তো বড় ভাইয়ের জায়গায় বসিয়েছিল ফাহাদকে। সেই থেকেই নিধি ফাহাদকে দেখলেই রেগে ওঠে। সব কথা মনে করে ফাহাদ নিধির দিকে চোরা চোখে তাকায়। আপনি কি আসলেই মেয়র? আমার তা মনে হচ্ছে না। কাজকর্ম ফেলে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তা তো ঘুরবেন, ডান হাত ছোট ভাই আছে যে, লজ্জা করে না? অসুস্থ ছোট ভাইটাকে কালো মারামারি করতে পাঠিয়েছিলেন। আপনি একটা কাজ চোর, আপনাকে দিয়ে এলাকার কোনো উন্নয়ন হবে না। কর্কশ কণ্ঠে বলে ওঠে নিধি। ফাহাদ প্রতিবাদের স্বরে বলল, মোটেই না, জানকে কড়া পাহাড়ে রেখেছিলাম কাল, তারপরে জানি কেমন করে বেরিয়ে গেল। আর আমি ভুলেও কাজ নিয়ে হেলাফেলা করি না। একটু আগেই তো মিটিং সেরে এলাম। হ্যাঁ, কি মিটিং করেছেন তা আমি নিজের চোখে দেখেছি। আসলে তুমি ভুল। ফাহাদকে কথা শেষ করতে দেয় না নিধি। সামনে ফিরে হাঁটতে শুরু করে। ফাহাদও তাল মেলায়। কিছুক্ষণ হাঁটতেই তাদের পিছনে একটা কুকুর আসে। সেও ওদের সাথেই চলছে।
নিধি এবার ভয় পেলে পেছন ফিরে খেকিয়ে ওঠে। আপনার এলাকার কুত্তাটাও দেখছে আপনার শিক্ষায় শিক্ষিত হয়েছে। ফাহাদ কুকুরটাকে দেখে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। তারপর নিধির দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুমি আমাকে কুকুর বলে মিন করছো? আরে বাহ, এত তাড়াতাড়ি বোঝার জন্য ধন্যবাদ। বলবো না তো কি করব? দুজনেই তো পেছনে লেগেছেন। ফাহাদ রেগে কিছু বলতে যাবে তার আগেই সে লক্ষ্য করে কুকুরটা নিধির হাতের আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। এক্ষুনি আইসক্রিমটা ফেলো বলছি। মানে আইসক্রিম ফেলবো কেন? জীবনে ফেলবো না। তাহলে কুকুরের কামড় খাও। ফাহাদের কথায় নিধি লক্ষ্য করে আসলে কুকুরটা তার আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। নিধি একটা ঢোক গিলে ফাহাদকে বলে, এটাকে এক্ষুনি তাড়ান বলছি। ফাহাদ ভয় ভয় বলে ওঠে, আমি কুকুর ভয় পাই। হাসতে গিয়েও হাসে না নিধি, কারণ সেও তো একই পথের পথিক। তবুও ছেলে হয়ে ফাহাদ ভয় পাবে কেন মানতে পারে না নিধি। মেয়র হয়ে কুত্তাকে ভয় পাচ্ছেন? দাঁড়ান, আমার থেকে শিখে সাহসী হয়ে নিন। নিধির কথায় ফাহাদ চমকায়। এই মেয়ে কী করবে এখন? নিধি আশেপাশে তাকিয়ে একটা ইটের কণা এনে কুকুরটাকে ঢিল ছুঁড়ে। ব্যাস, মুহূর্তে কুকুরটা তেতে নিধির দিকে তাকিয়ে খেঁকিয়ে ওঠে। নিধি ভয় পেয়ে দিক শূন্য হারিয়ে দৌড় লাগায়। ফাহাদ হতভম্ব হয়ে সে নিজেও একই কাজ করে। কুকুরটাও তাদের পিছনে খেপে যায়। নিধি আইসক্রিম খাচ্ছে আর দৌড়াচ্ছে। পাশে তাকিয়ে ফাহাদকে দেখে ব্যঙ্গ করে বলে, এই নাকি এলাকার মেয়র? আমাকে নিজের এলাকার কুত্তা দিয়ে ধাওয়া করিয়েছেন তো, এর হিসাব আমি পরে করব। ফাহাদ হুঙ্কার দিয়ে বলে, আগে এর থেকে ছাড়া পাই, তারপর তোমার সাথে হিসেব করব আমি, ফাজিল কোথাকার। নিধি আর কিছু বলতে গিয়েও বলে না। লক্ষ্য করে দৌড় প্রতিযোগিতায় দুইটা বাচ্চা ছেলেকে আজ পড়াতে এসেছে ইনায়া। দুজনেই যমজ ভাই। একটা একটু গম্ভীর, অন্য ছেলেটা প্রচুর দুষ্টু। 1 ঘন্টা কি করে একে সামাল দিবে ভাবছে ইনায়া। কখনো ভাইয়ের খাতা টেনে নিচ্ছে তো কখনো নিজেরটা ফেলে দিচ্ছে। একজন মহিলা নাস্তা দিয়ে গেছে ইনায়াকে, সেগুলো এক প্লেটে জমাচ্ছে ছেলেটা। ইনায়া বিশেষভাবে ছেলেটাকে কিছু বলতেও পারছে না। হঠাৎ সেখানে বাচ্চাদের মা রিমা আসে। তাকে দেখে ছেলেটা শান্ত হয়ে বসে। রিমা ইনার পাশে বসে ক্লান্ত ভঙ্গিতে বলে, আসলে আমার এই ছেলেটা প্রচুর দুষ্টুমি করে, আশা করি মানিয়ে নেবেন। কথা না শুনলে বেত মারার ভয় দেখাবেন, আমি এটাই করি। সমস্যা নেই, বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। ইনায়া হেসে জবাব দেয়। রিমা প্রশান্তি হেসে জায়গা ত্যাগ করে। ইনায়া এবার ছেলে দুটোর গাল টিপে দেয়। বাচ্চাগুলো দেখতে খুব কিউট। নাম কি তোমাদের? ইনায়া মুচকি হেসে জিজ্ঞেস করে। এতক্ষণ যে লাফালাফি করছিল সেবার চটপট করে বলে, আমি শুদ্ধ, ক্লাস 3তে পড়ি। আর তুমি? তোমাকে আমরা কি নামে ডাকবো? আমি ইনায়া, অনার্স 1ম বর্ষ। তোমরা আমাকে আপু বলে ডাকতে পারো। শুদ্ধ মুচকি একটা হাসি দেয়। ইনা পাশের বাচ্চাটির দিকে তাকায়। সে গম্ভীর মুখে এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। ইনা তাকাতেই সে নড়চড়ে বসে। আমার নাম স্বচ্ছ, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আর তুমি শুদ্ধ? ইনা জিজ্ঞেস করে শুদ্ধকে। সে আগ্রহ নিয়ে বলে ওঠে, আমি কিছুই হতে চাই না, কারণ আমি বাবার ব্যবসা সামলাবো। জীবনে বড় হতে হলে সবারই একটা নিজস্ব স্বপ্নের গতিতে এগিয়ে যেতে হয়, আর বাকিটা নিয়তি। তোমার বাবা যে ব্যবসায়ী, সেও নিজের স্বপ্ন পূরণে হয়েছে। শুদ্ধ কিছুক্ষণ ভাবল, তারপর চমক হেসে উঠে জবাব দেয়, স্বচ্ছ ডাক্তার হবে, আর আমিও যদি অন্য কিছু হই বাবার ব্যবসা সামলাবে কে? তাই আমি বড় হয়ে বাবার হাতে হাত মেলাবো, আর একটা আম্মুর মতো দেখতে লাল টুকটুক একটা বউ আনবো। শুদ্ধের কথায় ইনার চোখ বড়সড় হয়ে যায়। এত ছোট বাচ্চার এমন পাকা কথা! সে আর শুদ্ধকে ঘাটে না, বই খুলে পড়ানোতে মনোযোগ দেয়। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। প্রথম দিন দেখে বাচ্চাদের একটু বেশি সময় দিয়েছে ইনায়া। বিকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বছরের প্রথম বৃষ্টির আগমন বুঝি হতে চলল। ইনা জলদি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় ইনায়া। আকাশটাও আজ তার মনের মতো রং ধরেছে। কালো কালো মেঘগুলো জমেছে একত্রে। তা শুধু এখন বৃষ্টি ও ঝরে পড়ার অপেক্ষা। বৃষ্টি ইনায়ার ছোটবেলা থেকেই খুব পছন্দের। ইনায়ার পরনে শুভ্র রাঙা সাদা সালোয়ার স্যুট। সে মাথায় ভালো করে কাপড় দিয়ে হাঁটতে থাকে একটা রিক্সা পাওয়ার আশায়। খানিকক্ষণ বাদে রিক্সা পেয়েও যায়। অতিরিক্ত ভাড়ার কারণে ইনায়া ছেড়ে দেয় সেটা। ব্যাগে টাকার পরিমাণও খুব কম। সোহানা মির্জা খরচের জন্য যা টাকা দিয়েছিল সব প্রায় শেষের পথে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ইনায়া ল্যাম্পপোস্টের বাতিগুলো মিটিমিটি জ্বলে উঠছে তৎক্ষণাৎ। হঠাৎ করে বাতাস বয়ে ঝুম বৃষ্টি নামতে শুরু করে। ইনায়া এবার বেকায়দায় পড়ে। এখন আফসোস হচ্ছে রিক্সাটা তখন ছেড়ে দেওয়ার জন্য। সামনে একটা দোকান দেখে সেখানে গিয়ে দাঁড়ায় ইনায়া। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও
বৃষ্টি আর থামে না। এদিকে ধরণীতে সন্ধ্যার আধার নেমে আসে। ইনায়া হঠাৎ লক্ষ্য করে দোকানে বসা দুটো লোক তার দিকে লুলুপু দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা জামা ভিজে যাওয়ার শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। ইনায়া এবার ভয় পেয়ে দোকান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই লোকগুলো ইনায়ার সামনে এসে দাঁড়ায়। আমগরে দেখা পালাইতেছস মাইয়া, চল টাকা দিমনি বাড়াইয়া। ইনায়ার ভেতরটা ঘিন ঘিন করে ওঠে যেন। সে ঠোঁট কামড়ে নিজের ভেতর আসা কান্না গিলে নেয়। ভয়ার্ত মুখটাকে কিছুটা কঠিন করে বলে ওঠে, দেখুন আপনারা আমাকে যেমনভাবে ভাবছেন আমি তেমন না, রাস্তা ছাড়েন আমার। এত বৃষ্টির মাঝে কই যাইবা মাইয়া, নামগড়ি খুশি করিয়া দাও। কথাটা বলে লোকটা ইনার হাতটা ধরতে এলেই ইনায়া লোকটার পশ্চাৎ দেশে একটা জোরে লাথি দিয়ে দৌড় দেয়। লোকটা লাথি খেয়ে রাস্তায় বসে পড়ে, অন্যজন ইনায়ার পিছু করে। সন্ধ্যার নির্জন বৃষ্টির রাস্তায় ইনায়া প্রাণ পড়ে দৌড়াচ্ছে, নিজের সম্ভ্রম হারানোর ভয়ে। কিছু দূর যেতে গাড়ির হেডলাইটের আলো চোখে আসতেই ইনা দাঁড়িয়ে পড়ে। মুহূর্তে গাড়িটা বিশাল বড় ব্রেক কষে ইনাকে ধাক্কা দিয়ে দেয়। ইনা মৃদুভাবে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে। এতক্ষণ ইনার পিছনে আসা লোকটা দৌড়ে পালায়। ইনা হাঁটু ধরে বসে থাকে, তখনই হুড়মুড় করে গাড়ি থেকে একজন নেমে ইনার পাশে এসে বসে। আপনি ঠিক আছেন তো? এইভাবে রাস্তায় দৌড়াচ্ছেন কেন? ঠিকমতো ব্রেক না করলে আপনি তো মরতে বসতেন। হঠাৎ এক পুরুষ ভরাট কণ্ঠের কথা শুনে থমকাই ইনা। ভেতরে কিছুটা অস্বস্তি অনুভব করে। আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে অবিরাম ধারায় বৃষ্টি তো আছেই। ইনা মুখ তুলে সামনে তাকায় পুরুষ অভয়টির দিকে। মুহূর্তেই তার হৃদয়টা ছলাৎ করে ওঠে। ভুল দেখছে না তো ইনা? ভেজা নেত্রপল্লব ঝাপটায় বারংবার। বিদ্যুৎ চমকানোতে সামনের অভয়ের মুখশ্রী প্রকাশ পায়। না, ভুল দেখছে না, এই তো সে পুরুষ যার জন্য ইনার অনেক রাত ঘুমবিহীন কেটেছে। ইনা নিষ্পলক চোখে তাকিয়ে থাকে নাভানের দিকে, যে এখন ইনার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে দুজনেরই জুবুথুবু অবস্থা হয়ে আছে। বৃষ্টির পানি মুক্তদানার মতো ইনার মুখ বেয়ে গলদেশে আছড়ে পড়ছে। চোখ দিয়ে অঝরে নোনা পানি পড়ছে ইনায়ার, যা বৃষ্টির ফোঁটা আড়াল করে রেখেছে। আপনি ঠিক আছেন তো? নাভান সহসে জিজ্ঞেস করে। ইনার নিশ্চুপ, কোনো উত্তর দিতে পারে না। কেউ যেন তার গলা চিপে ধরে আছে। নাভান বিরক্ত হয়ে যায় প্রচুর। এয়ারপোর্ট থেকে আসতে আসতে জ্যাম, বৃষ্টি, আবার এই মেয়ে। বাংলাদেশে পা রেখে সিম ভরতেই সাফরানের হাজারটা ফোন। অফিসের ঝামেলা যেন শেষ হবার নয়, তার জন্যে আসতে এত দেরি। কত কাঠখড় পুড়িয়ে বাংলাদেশে এসেও শান্তি নেই। নাভান এক পলক সামনের মেয়েটির দিকে তাকায়। আমি অলমোস্ট ভিজে গেছি, মাত্রই দেশে ফিরলাম। এই ওয়েদারে আমি মানানসই নই। আপনি যদি কাইন্ডলি আপনার ঠিকানাটা বলতেন। ইনা এবার বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ে সামান্য মোচড় লেগেছে, হাঁটলেই ঠিক হয়ে যাবে। নাভানের শরীরে ছাই রঙের শার্ট, যেটা শরীরে এঁটে আছে। সামনের দুইটা বাটন খোলা, তাতে লোমহীন বুকের অংশ দেখা যাচ্ছে। চুলগুলো বৃষ্টির পানিতে কপালে আছড়ে পড়েছে। ইনা উল্টো ঘুরে ব্যাগ হাতে নিয়ে চলে যেতেই নাভান বলে, দেখুন, আমি যদি ভুল না হয় কেউ একজন আপনাকে ধাওয়া করছিল। এই রাতে গাড়িও পাবেন না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ইনা তাচ্ছিল্যের সাথে হাসে, যেটা নাভানের অজানায় থেকে যায়। এতক্ষণে ইনা মুখ খোলে, দেখুন বৃষ্টি কমে এসেছে, আমি ঠিক যেতে পারবো, আপনাকে ধন্যবাদ। নাভানের ইনার কথাটা পছন্দ হয় না। সে বিরক্তের স্বরে বলে, লিসেন, আপনি এখনও সেভ না। এই লোকটা যদি আবার অ্যাটাক করে, আপনি ওকে বিশ্বাস করে গাড়িতে বসুন, আমি সেফলি পৌঁছে দেব। ইনার এবার বুক চিরে কান্না আসে। সামনে লোকটা তার স্বামী, আর কিছুক্ষণ সে এখানে থাকলেই কেঁদে ফেলবে, কিন্তু সে নাভানের সামনে নরম হতে চায় না। লোকটা এসেছে তাকে জীবন থেকে সরাতে, ইনাও সেটা সাদর গ্রহণ করবে। কেঁদে কেটে নাভানের সামনে নিজেকে অসহায় দাবি করতে চায় না ইনায়া। প্লিজ চলুন। ইনা আর রাগ করে না। নাভান গাড়ির দরজা মেলতেই ইনা উঠে বসে। নাভান গাড়িতে বসে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ইনার দিকে এক পলক তাকায়। ইনা মাথা নুয়ে বসে আছে। ব্যাগ থেকে একটা কাগজ বের করে নাভানের দিকে এগিয়ে দেয়। নাভান ঠিকানাটা দেখে একটু স্বস্তি পায়। একই রাস্তা হলের। বাকিটা পথ নাভান ইনাকে জিজ্ঞেস করে গাড়ি চালায়। পথে কেউ কোনো কথা বলে না। ইনার বেহায়া চোখ বারবার নাভানেই নিবদ্ধ ছিল। লোকটা তো তার, সে যতই অস্বীকার করুক, কিন্তু পরিস্থিতি কি নির্মম অবিচল। নাভান ইয়ানাকে বার কয়েকবার লক্ষ্য করে। মেয়েটার মায়াবী চোখ জোড়া যেন কিছু বলছে তাকে। দীর্ঘ 1 ঘন্টা জার্নি শেষে হলের কিছুটা সামনে 2 রাস্তার মোড়ে আসতে ইনা বলে ওঠে, এখানে রাখুন, না হলে আপনার আবার গাড়ি ব্যাক করতে হবে। আপনি কি করে জানলেন?
অবাক হয়ে প্রশ্ন করে নাভান। ইনায়া হকচকিয়ে যায়, তারপর কথা কাটানোর চেষ্টা করে বলে, আসলে আমার মনে হয়েছে এমনটা। আসলেই। নাভান ঠোঁট ছড়িয়ে হাসল। ইনা নাভানকে ধন্যবাদ জানিয়ে উল্টো ঘুরে হাঁটা শুরু করে। আপনার নামটা তো বললেন না মিস? নাভান জিজ্ঞেস করে। ইনায়া পিছন ফিরে মুচকি হেসে জবাব দেয়, ইনায়া, আমি ইনায়া। কথাটা বলে আগের ন্যায় ইনায়া চলতে থাকে। নাভান ইনায়ার নাম শুনে হতবাক হয়। মনের মধ্যে ভেসে ওঠে 10 মাস আগের বিয়ে করা সে মেয়েটির নাম ইনায়া। এতটা মিল নামের। নামটা বিহীন আর কিছুই তো জানে না ইনায়ার। নাভানের চোখে ভেসে ওঠে ইনায়ার মুচকি হেসে ওঠাটা। কি নিষ্পাপ লাগছিল তখন। কান্নারা বাঁধ ভেঙে বেরিয়ে পড়ে অশ্রু হয়ে। ইনায়া অনেক কষ্টে নিজেকে সামাল দেয়। নাভানকে দেখে পুরনো স্মৃতি যেন মাথা চেপে ধরে। এইভাবে হুট করে সামনে আসাতে ইনায়া কি প্রতিক্রিয়া দেবে নিজেই ভুলে গেছে। চোখের সামনে ভেসে ওঠে নাভান আর অদিতির অজস্র অন্তরঙ্গ মুহূর্তের ছবি, যে এতদিন অদিতি তাকে একের পর এক দিয়ে এসেছে। 4 মাস আগে অদিতি তাকে মেসেজে বলেছিল যেটা তার, সেটা আগেই সে ছুঁয়ে দিয়েছে অদিতি। ইনা ব্লক করে দিয়েছিল তখন অদিতিকে। তারপরও বিভিন্ন নম্বর থেকে ইনায়াকে জ্বালায় অদিতি। মাঝে মধ্যে ইনা অবাক লাগে, এতটা নির্লজ্জ কোনো মেয়ে হয় কি করে। কোনোদিন এই দুটো মানুষকে সে ক্ষমা করতে পারবে না। হলের গেটের সামনে আসতেই থমকা ইনায়া। চোখ পড়ে সামনের কালো গাড়িতে আধশোহে থাকা জাহানের পানে, যে এক পায়ের ওপর আরেক পা রেখে এই বৃষ্টিতে ভিজে বিয়ার গিলছে। চোখ তার ইনায়াতে নিবদ্ধ। ইনা 2 কদম আগে বাড়াতে জাহান গলা ছেড়ে গিয়ে ওঠে বলল, বান্ধবী, তোর ব্যবহারটা আজও বুঝিনি। জানতাম না তোর ভেতরে এত শয়তানি। ইনায়া চোখ মুখ কুঁচকায়, তারপর শীতল কণ্ঠে বলে, বাজে। কি? আপনার গান আর গানের গলা দুটোই বাজে। জাহান মুচকি হেসে বলে ওঠে, বোকা হরিণ, সাহসী হয়ে উঠছো। মন্দ নয় বটে, কিন্তু এই নির্জন রাতে কতটুকু সেভে থাকতে পারবে? ইনায়া নিষ্প্রাণ হেসে উত্তর দেয়, যতক্ষণ দেহে প্রাণ থাকবে। জাহান ঘাড় নামিয়ে হেসে ওঠে, গাড়ি থেকে নেমে ইনায়ার সামনে এসে দাঁড়ায়। সাদা টি শার্ট, কালো জিন্স। ইনার দিকে তাকিয়ে হাতের বোতলে মুখ লাগায় জাহান। ইনায়া লক্ষ্য করে জাহানের কপাল হাতে ব্যান্ডেজ করা। নিশ্চয়ই কালকের মারামারি করতে গিয়ে লেগেছিল। এই অসুস্থ শরীর নিয়ে বৃষ্টিতে ভিজছেন কেন? আপনার যে অনেক শক্তি তা বোঝাতে। জাহান উত্তর দেয় না, নিষ্পলক চোখে তাকিয়ে থাকে ইনায়ের দিকে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে গেটের দিকে অগ্রসর হয়। পেছন থেকে হেসে বলে, আজকেও ড্রেস কোড মিল, খেয়াল করছেন হরিণী? ইনা দাঁড়ায় কিন্তু পিছন ফিরে না। জাহান হাসে, বোতল হাতে ঘাড় কাত করে ইনাকে দেখতে থাকে। আবারও মেঘের গুরুম গুরুম আওয়াজ আকাশে ভেসে ওঠে। জাহান এবার হালকা উচ্চস্বরে বলে ওঠে, এই বৃষ্টিটা ঠিক তোমারই মতো, যতক্ষণ না মেঘ ডাকে আসেই না। ইনা এবার ঘুরে মুখ কিঞ্চিত বাঁকা করে শান্ত কণ্ঠে শোধালো, রাজনীতি ছেড়ে দিয়ে মুভিতে কাজ করেন, ভালো ফ্যান ফলোয়ার বাড়াতে পারবেন। কপিবাজ একটা। জাহান ঠোঁট উল্টায়, হতাশ হয়ে বলে যায়, হাজারো বৃষ্টি সিক্ত রোমান্টিক ছেলেদের মনের কথা নিয়ে যদি ডিরেক্টর ছবি বানায়, এতে আমার কি অপরাধ? ইনা হেসে ওঠে, নির্মল মুক্ত ঝাড়ানো হাসি তার। বাড়িতে যান, বিপক্ষের কেউ দেখলে কিমা বানাবে। কথাটা বলে ইনা গেটের ভিতর ঢুকে পড়ে। জাহান গাড়ির সামনে গিয়ে বিড়বিড় করে বলে, এই স্নিগ্ধ বৃষ্টির ধারাতে, কাটুক রাত তোমারই মায়াতে, জানতে পারবে কি কোনোদিন হয়েছি প্রণয়ে দগ্ধ এই রাতে, তোমার ওই মায়া ঝরা হাসিতে।